আমার হাজবেন্ড ভীষণ নিজের ক্যারিয়ার মাইন্ডেড ভীষণ ছিলেন। আর মানে যেটা এখানে আসার পরে যেটা আমরা তো ধরো বললাম তোমাকে ইন্ডিয়া গভর্নমেন্টে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শো লাইফ র অ্যান্ড রিয়েল। আজকে আমাদের সাথে আছে সিডনির অনেক দিনের পরিচিত মুখ মিতা মজুমদার। সে এখানে গত 40 বছর ধরে আছে। আজকে তার কাছ থেকে জেনে নেব তার জীবনের কিছু গল্প। ওয়েলকাম টু মাই শো মিতা আন্টি, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা আন্টি, আজকে তোমার সম্বন্ধে একটু কিছু বলো, তোমার আর্লি লাইফ, তোমার কলকাতার জীবন, একটু যদি কিছু বলো আমাদেরকে। আর্লি লাইফ বলতে তুমি কি মিন করছো, ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকেই শুরু করা যাক। ছোটবেলা থেকে শুরু করা যাক বলতে মিন করছি আমার জন্ম হচ্ছে তুমি জানি না তুমি জানো কি না, মেদিনীপুর বলে একটা জায়গা আছে, আচ্ছা, সেখানকার কোলাঘাট, শুনেছি। সেইখানে আমার জন্ম। আচ্ছা আচ্ছা। এবং ওখানে আমার জন্ম বলতে আমি মিন করছি আমার বাবা ছিলেন পুলিশ অফিসার। আচ্ছা, তো ওনার ট্রান্সফারেবল জব ছিল, এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার হতো 2-3 বছর পর পরই আর কি। তো সেই কর্মসূত্রে আমার বাবা যখন কোলাঘাটে ছিলেন তখন আমার জন্ম হয়। আচ্ছা আচ্ছা। তারপর তোমার স্কুলিং, তোমার না, ওখান থেকে থাকার পর কোলাঘাট থেকে তারপরে আরো অন্য জায়গায় যে তারপরে যখন আলটিমেটলি আমার বর্ধমান জেলার কালনা বলে একটা জায়গা, সেখানে আমি প্রথম ক্লাস 2-তে ভর্তি হই। আচ্ছা আচ্ছা। তারপরে মানে যেহেতু আমার বাবা ট্রান্সফারেবল জব ছিল, তো জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ঘুরেছি, ট্রান্সফার হয়ে তারপর আমরা চন্দননগরে সেটেল করি। তার কারণ হচ্ছে তাহলে বলতে হয় যে আমরা তো 5 ভাই বোন। হ্যাঁ হ্যাঁ। তো সেই জন্যে এক একজন এক এক রকম স্কুলে মানে কি বলবো পড়াশোনা করা, তারপরে ট্রান্সফার হওয়া, তো পড়াশোনার অসুবিধা বলে আলটিমেটলি আমরা চন্দননগরে সেটেল করে গেলে। কাজে আমার বেড়ে ওঠা প্রাইমারি, হাই সেকেন্ডারি, কলেজ সবই চন্দননগর। আচ্ছা 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 আচ্ছা। তো আন্টি তুমি মানে তখন কি আঙ্কেল থাকতেন না, বা আঙ্কেল চন্দননগরে যাওয়া আসার মধ্যে থাকতেন? তোমরা যখন আমরা চন্দননগরেই থেকে গেলাম, আমার বাবা ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যেতেন, কিন্তু আসা যাওয়া করতেন। আমরা চন্দননগরই, আমার মা, আমরা ভাই বোনরা সবাই চন্দননগরই। তো তোমার মা তখন তোমাদের লুক আফটার করতেন? আচ্ছা আচ্ছা। আন্টি তুমি চন্দননগরের বললে, চন্দননগরে তোমরা থেকেছিলে, আমি শুনেছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত, একটু তোমার এক্সপিরিয়েন্সটা যদি বলো। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সত্যিই নাম করা, মানে আমরা তো ওখান থেকেই বড় হয়েছি বলে এতটা আমি তোমায় বলতে পারছি না, কিন্তু যারা দেখেছে, যারা এসে মানে দেখতে এসছে আর কি, মানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো হচ্ছে আমাদের একটা স্মরণীয় জিনিস। ও আচ্ছা। মানে ভীষণ সুন্দর, মানে ওই 4 দিন আমাদের চন্দননগরে সারা দুনিয়ার সাথে কাট আপ হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা হয়ে যায়। এবং ওই 4 দিন মানে কি বলবো, চন্দনে আমরা সত্যি কথা বলছি, বাঙালি হয়েও দুর্গাপূজার চাইতেও আমরা জগদ্ধাত্রী পুজোর প্রতি তাকিয়ে থাকতাম। আচ্ছা আচ্ছা। যে কখন জগদ্ধাত্রী পুজো আসবে। তো তোমরা কি দুর্গাপূজার মতো জগদ্ধাত্রী পুজোতেও নতুন কাপড় চোপড় কেনা, ফ্যামিলিতে সবই হতো? তা হয়তো হতো না, কারণ দুটো পুজোর মধ্যে ঠিক 1 মাসের ডিফারেন্স, কাজে একবার দুর্গাপুজো হয়ে গেলে আবার তারপরে, কিন্তু মানে আমাদের যেহেতু জগদ্ধাত্রী পুজোটা একটা ভীষণ মানে বিশাল অনুষ্ঠান ছিল, মানে ধরো মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরেও যেমন মেয়েরা দুর্গাপূজায় সবাই বাড়িতে আসতো, এবং যেটা আমিও করেছি, মানে আমরা লুক ফরওয়ার্ড করতাম জগদ্ধাত্রী পুজোয় যাবো চন্দননগরে, তখন ওইটাই আমাদের মেন আকর্ষণ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার তাহলে তোমার কলেজ সম্বন্ধে একটু বলো। আমি হাই সেকেন্ডারি পাশ করবার পর আমি হুগলি মহসিন কলেজে ভর্তি হই। আচ্ছা আচ্ছা। আমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স, আমি ইকোনমিক্সে অনার্স নিয়ে হুগলি মহসিন কলেজ থেকে পাশ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইকোনমিক্স তো খুবই টাফ একটা সাবজেক্ট ছিল নিশ্চয়ই। ছিল। তারপরে কি তোমার কলেজ শেষ করার পর তারপরে কি তোমার মানে বিয়ে হয়ে গেল, বা তারপরে তুমি কি বা চাকরি করলে কি? মানে না না, আমি কলেজ মানে আবার আমি যখন কলেজে আমার চলাকালীন তখন নকশাল সময় ছিল। আচ্ছা আচ্ছা। সেই সময় খুব গন্ডগোল হতো, মানে অফিসিয়ালি হয়তো আমি 1972-তে পাস করেছি, মানে আমার গ্র্যাজুয়েশনের কথা, কিন্তু আমাদের রেজাল্ট আউট হয়েছিল 1974-এ। কেননা ভীষণ ডিস্টারবেন্স, আমাদের পরীক্ষা দিতে দেওয়া হয়নি, প্রচন্ড পলিটিক্যাল ঝামেলা ছিল সেই সময়। তো যাকে আমার পরীক্ষা পাশ করবার পরে, মানে গ্র্যাজুয়েশন করবার পরে আমি মাস্টার্স ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি আমার অ্যাডমিশনের 2 মাস পরেই আমার বিয়ে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কাজে তখন সেটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, মানে আমার মাস্টার্স, কিন্তু আমি
বিয়ের পরে আমি চলে যাই কটকে। আচ্ছা মানে আচ্ছা সেখানে আমার হাজবেন্ডের মানে চাকরি সূত্রে সেখানে পোস্টিং ছিল। আচ্ছা আচ্ছা তো সেখানে যে আমি রেভেনশুট কলেজ থেকে আমি মাস্টার্স করছিলাম। আচ্ছা আচ্ছা কিন্তু আনফরচুনেটলি সেটাও আমার কমপ্লিট হয়নি। ও তার কারণ হচ্ছে আমি যখন 5th ইয়ার থেকে 6th ইয়ারে উঠলাম তখন আমার আই ওয়াজ এক্সপেক্টিং। ও আচ্ছা আচ্ছা আনফরচুনেটলি সেই জন্য আমার আর মাস্টার্সটা শেষ করা হলো না। মাস্টারটা আমার শেষ আচ্ছা। করা হয়নি। তোমার কি কখনো মনে হয়েছে তোমার মাস্টার্সটা শেষ করতে পারলে ভালো হতো? ভালো হতো, কারণ এই ভালো হতো, সেই ভালো হওয়াটা না তখন বুঝিনি। হ্যাঁ হ্যাঁ তখন বুঝিনি বলতে তখন আমার খুব মনে হতো যে বাবা, আর ইকোনমিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, তোমাকে ডে টু ডে আপ টু ডেট থাকতে হবে, আমাকে লাইব্রেরিতে যেতে হবে, পড়াশোনা করতে হবে, আমি কি করে করব? এই আমার সম্ভব না। প্রেগনেন্ট অবস্থায় যাওয়া, 5th ইয়ার মানে তখন আর একটা বছর বাকি ছিল আর কি। তো আমি পারবো না, তো সেই জন্য আমি গিভ আপ করে দিলাম, না এত আমি কষ্ট করতে পারবো না। কিন্তু এখন বা আরো পরে আমার মনে হয়েছে, বা বিশেষ করে আমি এখানে যখন আসি আমি অনেককে দেখেছি কত কষ্ট করে তারা পড়াশোনা করে, এমনকি বিয়ে থা হয়ে যাওয়ার পরও এখানের একটা সুবিধা কি, তোমার যদি 3 বছরের কোর্সটা হয় তুমি ইচ্ছা করলে সেটা 5 বছর করতে পারো, যখন খুশি। আমাদের সময় সেই সুবিধাটা ছিল না। আর তুমি অনেক ইয়াং ছিলে, আই থিংক ভয়ও পেয়ে গিয়েছিলাম, পারবো না। আর আমি অত কষ্ট সহ্য করতে পারতাম না যে এই কলেজ করে এসে আবার করা। যদিও আমার বাড়িতে চাকর বাকর সবাই ছিল, মানে কাজকর্মের হেল্প আমি পেয়েছি, কিন্তু আমি কলেজ করে আমার পক্ষে সম্ভব না। কাজে আমি কমপ্লিট আর হয়নি। এবং সেটা পরে এসেও যে করব সেটাও আর কন্টিনিউ না, সেটা আমি আর কন্টিনিউ করতে পারি। আন্টি যদি কিছু মনে না করো একটু জিজ্ঞাসা করতে পারি, তোমার আঙ্কেলের সাথে কি লাভ ম্যারেজ ছিল না অ্যারেঞ্জ ম্যারেজ? না, অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, আমাদের বাড়ি থেকে ঠিক হয়েছিল, তবে ঠিক হয়ে যাওয়ার 6 মাস পরে আমাদের বিয়ে হয়। ওই 6 মাসের ভেতরে ধরো আমরা 3-4 বার মিট করেছিলাম। ওয়াও। এছাড়া তো একটু প্রেম, মানে অ্যারেঞ্জ লাভ কাম অ্যারেঞ্জ আর কি। হ্যাঁ, মোটামুটি আমাদের চেনা জানা হয়েছিল ওই 2-3 বার দেখা সাক্ষাৎ হওয়াতে, কিন্তু আদারওয়াইজ আমাদের দুই ফ্যামিলি মিলিয়ে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। আঙ্কেল কোথায় ছিলেন? জব, চাকরির সূত্রে তো তোমাকে কটকে মুভ করতে হলো, তো আঙ্কেল মানে কি টাইপের জব করতেন? আঙ্কেল ছিলেন ইন্স্যুরেন্স কোম্পানিতে। আচ্ছা আচ্ছা। যখন আমার বিয়ে হয় তখন পোস্টেড ছিলেন কটকে, ওখানকার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ওখানে পোস্টেড ছিলেন আর কি। তো আমি বিয়ের পরে বললাম না আমার ফ্রেঞ্চ ফাইনাল পরীক্ষা ছিল, তো ওইটা দিয়ে 6 মাস পরে আমি কটকে শিফট হয়ে গেলে। তারপর তোমার জার্নি কেমন ছিল? আঙ্কেলের সাথে বিয়ের পরের জার্নিটা কিভাবে শুরু হলো, কেমন ছিল একটু বলো, একটু যদি শেয়ার করো। আমার শ্বশুরবাড়ি ওই একই চন্দননগরের লাইনেরই, তোমার উত্তরপাড়াতে আমার শ্বশুরবাড়ি। তো আমি কটকে পোস্টেড ছিলাম, তারপরে বিয়ের আমার পরীক্ষার পরে আমি কটকে চলে যাই। সেখানে যেও আমি বলেছি আগে যে আমি আবার মাস্টার্সে ভর্তি হলাম, 5th ইয়ারে ভর্তি হলাম, কিন্তু আনফরচুনেটলি আমি কন্টিনিউ করিনি। এবং তারপরে আমার বাচ্চা হওয়ার, আমার ছেলে প্রথম হচ্ছে আমার ছেলে হওয়ার পরে ধরো 1 বছর আমি ছিলাম, তারপরে আমাদের ফরেনে যাওয়ার মানে পোস্টিং, মানে ও নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন উনি, কিন্তু ওদের ফরেনে অনেক ওভারসিজ অফিস ছিল। আচ্ছা আচ্ছা। তো সেইখানে পোস্টিং হবে, তো তার জন্যে ট্রেনিং সব আরম্ভ হয়ে গেল। কাজে 1.5 বছর পর থেকেই আমাদের বাইরে যাওয়ার তোড়জোড়। আমি ঠিক বিয়ের ধরো 3 বছরের ভেতরেই আমরা বাইরে চলে আসি। তোমরা কোথায় গিয়েছিলে? আমাদের প্রথম ধরো পোস্টিং ছিল ওয়েস্ট আফ্রিকাতে। ওয়েস্ট আফ্রিকাতে 2-3টে জায়গাতে আঙ্কেল ছিলেন। তারপরে তোমার ওইখানেই আমার দুই ছেলে বলে ছোট ছেলেকে নিয়ে আমি মানে দেশ থেকে বেরিয়েছিলাম। তারপরে ওখানে 2-3টে জায়গায়, ওখানে আমি আফ্রিকাতে আমরা প্রায় বছর 10 ছিলাম। অনেক দিন ছিলাম, প্রায় বছর 10। তো সেইখানেই আমার ছোট ছেলে ওই আফ্রিকাতে জন্ম হয়েছে। আচ্ছা আচ্ছা। তো তোমার আঙ্কেল 10 বছর ওখানে, ওই সময় কি তুমি কোনো কাজ করতে নাকি তুমি হাউস ওয়াইফ ছিলে? কেমন ছিল ওখানকার লাইফ? ওখানকার লাইফ খুবই আরামের। এখন অনেক কিছু আফ্রিকাতে পলিটিক্যাল আনরেস্ট, অনেক কিছু ঝামেলা চলছে, কিন্তু আমরা যখন ছিলাম, আমি তোমাকে বলছি 1977, অনেক দিন আগেকার কথা। তো তখন সত্যি কথা বলতে আমাদের মানে সুযোগ সুবিধা সমস্ত কিছু মানে রাজার হালে থাকা। মানে এটা কি ইন্ডিয়ান গভর্নমেন্ট? এটা ইন্ডিয়া গভর্নমেন্টের। আর যেহেতু আমাদের ফরেন পোস্টিং, আমরা ওখানে
আমাদের ট্রিট করা হতো এক্সপ্যাট্রিয়েট হিসেবে। কাজে আমাদের ফ্যাসিলিটি মানে খুবই ভালো, গাড়ি বাড়ি, কাজের লোক, মানে ওয়াচম্যান থেকে শুরু করে কুক থেকে শুরু করে সমস্ত কিছু প্রোভাইডেড বাই কোম্পানি, সেই ছিল। তো এই করতে করতে আমরা এক জায়গা দু জায়গা, লাইফ খুবই ভালো ছিল, কিন্তু একটু আধটু মানে বিশেষ করে আমি যেটা বলতে চাইছি আর কি, ছেলেপেলেদের পড়াশোনার জন্য খুব একটা ভালো ছিল না, মানে এডুকেশন সিস্টেমটা খুব একটা স্ট্রং ছিল না। আর আমরা মানে ওই ক্লাস 3, 4, 5 পর্যন্ত চলে, তারপরে আমরা আমাদের মানে ছেলেপেলেদের ওখানে আমাদের আরো যারা ছিলেন লোকরা, তারা হয় লন্ডনে নয় দেরাদুনে ছেলে মেয়েদের পাঠিয়ে যেতে হতো পড়াশোনার জন্য। তো আমরাও খুব একটা মানে হ্যাপি ছিলাম না যে ওদের আবার বাইরে কোথায়, ওদের বলতে তখন আমার এক ছেলের কথাই আমি বলছি, যে কোথায় ওদের রাখবো, কোথায় পাঠাবো, আর দূরে থাকাটাও তো একটা প্রবলেম ব্যাপার। কিন্তু তখন টাচুট আমরা ওই করতে করতে যখন আমাদের লাস্ট পোস্টিং হলো আর কি, সেখান থেকে যখন আবার পোস্টিং হলো, তখন সেটা হয়ে গেল আমাদের এই সিডনিতে। আমরা মানে এখানে আমাদের পোস্টিং এ আমরা এখানে এসেছি। বাট তোমার কি, যেটা আমি তোমায় জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, যে তুমি কি ওখানে কোনো জবে জয়েন করেছিলে যখন আঙ্কেলের সাথে ওই জায়গাখানে ছিলে? হ্যাঁ, আমি ওখানে জবে জয়েন করেছিলাম। ওখানে অ্যাকচুয়ালি কি বলবো, ওখানে ঠিক আমি যখন পড়াশোনা করেছি, মানে আমি চাকরি করব বলে তো পড়াশোনা করিনি, পড়াশোনা করতে করতেই চাকরি হয়ে গেছে, মানে বিয়ে হয়ে গেল। তারপরে ধরো ওখান থেকে আমরা, কেন তুমি চাকরি করব বলে পড়াশোনা করনি, মানে কেন? না, পড়াশোনা করব বলে বলতে আমাদের ধরো এই আমার গ্রাজুয়েশন হলে মাস্টার্স হলে আমি চাকরিতে জয়েন করব, সেটা মনের মধ্যে ছিল না। কেন ছিল না? কারণ তুমি এত কষ্ট করে পড়াশোনা করছো, অবশ্যই সেটাকে মানে জব করে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া বা নিজে দাঁড়ানো, এই চিন্তা ভাবনাটা তো মানে নর্মালি চলে আসে। তো তোমার ওই সময় এই চিন্তা ভাবনাটা কেন ছিল না? ছিল না বলতে হয়তো পরে করতাম কোনো সুযোগ এতে হলে, কিন্তু পরপর ঘটনাগুলো এমন হয়ে গেছে তুমি আর অপশন পাও। হ্যাঁ, দেশে থাকলাম, তারপরে ধরো সঙ্গে বাচ্চা হলো, তারপরে সঙ্গে সঙ্গে আমাদের ফরেন পোস্টিং, তারপরে বাইরে এলাম আর কি। কিন্তু বাইরে আসার পরে ওখান থেকে একটা হঠাৎই আমার এই হলো, মানে এটা বলার আমার তোমাকে কারণটা হচ্ছে, সাধারণত কি চাকরি করলে বা টিচিং লাইনে গেলে আমরা গ্রাজুয়েশনের পরে বিএড করি, যেটা দরকার হয়, কিন্তু সেটা আমি করিনি। কিন্তু ওদের হঠাৎই ওখানে মানে নাইজেরিয়াতে ওখানে একটা আর্মি স্কুল, প্রাইমারি স্কুল, প্রাইমারি বলতে তোমার কিন্ডারগার্টেন প্লাস প্রাইমারি একসাথে, মানে প্রচুর, মানে প্রায় 1000-এর মতো, মানে বিরাট স্কুল আর কি, বিগ স্কুল। হ্যাঁ, সেই স্কুলে ওদের ইমিডিয়েট টিচারের দরকার। তখন আমি কিন্তু আমার বিএড নেই, আমি তো করিনি সেটা। তো দেখ ওদের খুব মানে আর্জেন্ট কাউকে দরকার আর কি। তো তখন আমি জয়েন করি, ওরা আমাকে নিয়েছিল আর কি, নিয়েছি। তারপরে ওখানে আমি 3-4 বছর ওখানে চাকরি করি। তো সেই যে আমি চাকরি করলাম, তারপরে যখন আবার আমাদের সিয়েরা লিওন বলে, না সিডনিতে আমি অনেক পরে যখন আমি আবার সিয়েরা লিওনে আর একটা জায়গায় পোস্টিং হলাম, তখন যেহেতু আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেছে, সেই বেসিসেই আমি চাকরি করেছি। ওকে, তো তুমি ওই সময়টাতে আঙ্কেলের ওই অ্যারাউন্ড 10 ইয়ার্স তুমি অলমোস্ট ম্যাক্সিমাম টাইমটাতেই চাকরি করেছি ওখানকার স্কুল টাইমটা। মানে আমি যদিও আমার সাবজেক্ট ইকোনমিক্স, কিন্তু আমি জীবনে আমার এই সাবজেক্টটা আমি ব্যবহার করিনি। আমি বরাবরই বাচ্চাদের সাথে, মানে ওই মানে প্রাইমারি চিলড্রেনদের সাথে, বাচ্চাদের নিয়ে অনেক এক্সপেরিয়েন্স আন্টি, ওদের নিয়েই আমার কেটেছে। তো কাজে আমি আমার নিজের সাবজেক্টের আমি কোনোদিনই প্রফেশন হিসেবে তোমার নেওয়া হয়নি। মানে দ্বিতীয় জায়গাতে ওখানে একটা ইন্টারন্যাশনাল স্কুল ছিল, সেখানে আমি জয়েন করি। আর যেহেতু আমার আগে 4 বছরের একটা অভিজ্ঞতা আছে, সেই সূত্রে আমার জব পেতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা। আর যখন আঙ্কেল সিডনিতে মুভ করার ডিসিশন নিল, তখন তোমার কি রিয়াকশন ছিল? মানে তুমি কিভাবে নিচ্ছিলে এই চেঞ্জটা? আমরা খুবই খুশি ছিলাম, কেননা তখন আমাদের একটা বাচ্চার পড়াশোনা নিয়ে, আমার ছেলের কোথায় ওকে হোস্টেলে পাঠাতে হবে, সেই সূত্রে যখন আমাদের সিডনিতে ট্রান্সফার হলো, তখন আমরা খুবই খুশি, কারণ এরা অনেক বেটার জায়গা, তাতে অন্তত আমি খুব খুশি আমার ছেলেকে আর হোস্টেলে পাঠাতে হলো না। তুমি কবে এসেছিলে আন্টি, কোন সালে সিডনিতে? আমরা 1986 এ এসেছি, অনেক আগে, অলমোস্ট যে মানে অলমোস্ট নট অলমোস্ট, এই তো এই বছরই এই এপ্রিলে আমাদের 40 বছর হয়ে গেল সিডনিতে। লম্বা সময়। কেমন চেঞ্জ ছিল যখন তুমি 1988 এ এসলে? কেমন বাঙালি লোকজন ছিল? ডেফিনেটলি এখনকার চেয়ে লোক সংখ্যা অনেক কম ছিল, সব লোক সংখ্যায় তুমি বাঙালি বলো, বা ধরো স্টেশনে গেলে এত ভিড় ভাট্টা নেই, মানে সবকিছুই খুব ফাঁকা। তারপর ধীরে ধীরে আমাদের চোখের সামনেই সব গ্রো হলো। কত রাস্তা আমাদের চোখের সামনে তৈরি হয়েছে, হাইওয়ে তৈরি হলো, হারবার ব্রিজ
ও হ্যাঁ, এই টানেল যেটা হলো এটা তো আমাদের সামনেই আচ্ছা হলো। আচ্ছা, হুম হুম। তো অনেক 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 পরিবর্তন change হয়েছে, অনেক চেঞ্জ। এবং শুধু তুমি যদি বাঙালিদের কথা ধরো, আমরা যখন প্রথম আসি, এখন আমাদের দুর্গাপুজোতে আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের কথা আমি বলছি, আমাদের ধরো দিনে 3 থেকে 4 হাজার লোক আসে। হ্যাঁ, হ্যাঁ, আর তখন আমরা একটা মন্দিরে পুজো হতো, ছোট্ট করে। আমাদের বাজেট আমি বলছি, আমাদের লোক সংখ্যা আমরা অনুমান করতাম 250, এবং তখন আমরা নিজেরাই রান্না বান্না করতাম, কেউ শুধুমাত্র খিচুড়িটা মন্দিরে হতো, আর আমি নিজেই 250 লোকের চাটনি বানিয়ে নিয়ে গেছি, মানে ভাগ ভাগ করে সবাইকে হতো আর কি। তো তখন আবার ধীরে 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 বুঝতেই পারছো যে 250 থেকে এখন 3-4 হাজার। তারপরে আগে একটি মাত্র অ্যাসোসিয়েশন ছিল, আমাদের অ্যাসোসিয়েশন। এখন বোধহয় সিডনিতে এবছর বোধহয় 23 থেকে 24টা দুর্গাপুজো হয়েছে। তাহলে এই যে সংখ্যার পরিবর্তন, তাতেই বুঝতে পারছো যে কত লোক সংখ্যা কম ছিল। তারপর তুমি সিডনিতে যে সেটেল হলে স্লোলি, তারপর তোমার আই থিঙ্ক আর একজন ফ্যামিলি মেম্বারও আসলো, তোমার ছোট ছেলে। তোমার সিডনির লাইফটা, মানে জব অ্যান্ড তোমার ফ্যামিলি লাইফ সব কিছু যদি একটু শর্ট করে আমাদেরকে বলো। তুমি বলছিলে সাউথ আফ্রিকাতে তোমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে অনেক ফ্যাসিলিটি দেওয়া হতো, কুক, ওয়াচম্যান সব কিছুই ছিল। সিডনিতে যখন আঙ্কেলের ট্রান্সফার হলো, তুমি কি এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো এখানে পেতে? এতটা ফ্যাসিলিটিস পাওয়া যেত না, কারণ যেহেতু এটা আর কি অ্যাডভান্স কান্ট্রি। আফ্রিকাতে তো মানে কি বলবো, এইসব পাওয়ার অনেক সুবিধে ছিল, এখানে এতটা পাওয়া যেত না। কিন্তু তাহলেও আমাদের নিজেদের খাওয়া দাওয়া খরচা ছাড়া বাড়ি বলো, গাড়ি বলো, এভরিথিং প্রোভাইড, চিলড্রেন এডুকেশন সব কোম্পানি থেকেই বেয়ার করতো। তখন তুমি তাহলে কি করে ম্যানেজ করলে ফ্যামিলি লাইফ, বাচ্চা অ্যান্ড তোমার ওয়ার্ক? তুমি কি কাজ শুরু করেছিলে? না, কাজ শুরু করিনি। যেমন ধরো আমি প্রথমে এসে চেষ্টা করেছিলাম যে আমি এই টিচিং লাইনটাকেই করব, কিন্তু এখানে চাকরি করতে গেলে আমাকে বিএড, আমাকে সার্টিফিকেট দরকার, এবং সেটার জন্য আমাকে 2 বছরের ফুল টাইম কোর্স করতে হবে, আমাকে বলা হলো আর কি। আর তখন একটা আমার মুশকিল হয়ে গেল, যেটা তোমার আঙ্কেলকে তোমার খুব ট্রাভেল করতে হতো। আচ্ছা, জব পারপাসে ওরকে বাইরে যেতে হতো। এখন আমি গেলে তখন আমার দুই ছেলে, একজন হতো ধরো 2-3 বছর, আরেকজন ধরো 10 বছর, দুজনে আছে, ওদের কোথায় রেখে যাব? আর তারপরে ফুল টাইম ওরা বললো না, সরি, আমাকে বললো যেহেতু আমার টিচিং এক্সপিরিয়েন্স আছে, আমাকে 2 বছরেরটা করতে হবে না, আমাকে তার বদলে ওরা 1 বছরে অ্যালাউ করবে। কিন্তু ওই 1 বছরেরটা হচ্ছে ফুল টাইম, আমার 9 to 5 আমাকে কলেজে যেতে হবে, এবং এভরিডে দে আর এক্সপেক্টিং অ্যাটলিস্ট 4 আওয়ার স্টাডি, যেটা আমার পক্ষে 2 ছেলে নিয়ে করা সম্ভব ছিল না। আর তাছাড়া আমি ওদের রেখে চলে যাব, বাড়িতে ফিরবে, এখানে তো কাজের লোক বা কেউ দেখাশোনা করবে, সম্ভব না, অ্যাফোর্ডও করতে পারবো না, বা সম্ভবও ছিল না। ফলে ওইটা আমি আর করতে তোমার এই সিচুয়েশনে তুমি মানে তোমার বাড়ি বা আঙ্কেলের বাড়ি থেকে যদি কেউ একটু সাপোর্ট দিত, তাহলে হয়তো তুমি কোর্সটা করতে পারতে। কথা বলনি বা কোনো সাপোর্ট চাওনি? না, এটা হয় না, এখানকার অস্ট্রেলিয়াতে অ্যালাউ করে না বাইরের কেউ এসে তোমাকে। না, মানে টুরিস্ট ভিসায় যেরকম আমরা বাবা মাকে আনি, ওরা এসে যদি কিছুদিন থাকতো। বাবা মা তো কেউ আসবেন না এখানে। আর কাজের একমাত্র যারা ডিপ্লোম্যাট, তাদেরই একমাত্র তারা বাইরে থেকে কাজের লোক আনতে পারে, কিন্তু আদারওয়াইজ ডিপ্লোম্যাটিক মানে স্ট্যাটাস ছাড়া কেউ আনতে পারবে না, নিয়ম ছিল না। আচ্ছা আচ্ছা, তো তুমি যে ওই কোর্সটা করলে না, তারপরে কি তুমি আর চাকরি করলে না? হ্যাঁ, আমি করলাম বলতে তখন আমি চিন্তা করে দেখলাম, আমার তখন দুজন আছে, 2 ছেলে আর কি আমার। তখন আমি আমার বাড়িতেই একটা ডে কেয়ার সেন্টার দিয়ে স্টার্ট করলাম। করার পরে ইন দি মিন টাইমে আমি গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছিলাম আমাকে, এবং জবের চেষ্টা করার পরও তখন আমি সিলেক্টেড হলাম, আমি করব, কিন্তু ওরা আমাকে বললো ওদের ভ্যাকেন্সি এখন নেই, ওরা আমাকে পরে কল করবে। কিন্তু করতে করতে সেই একই সমস্যা, 2 ছেলে বাড়িতে এসে কোথায় থাকবে, কি করবে, যেহেতু আঙ্কেল থাকেন না, এবং আঙ্কেলকে দিতে এমনও হয়েছে যে মাসের মধ্যে 20 দিন থাকতো না। তো তখন অনেক ট্রাভেল করতে হতো, তখন আমার পক্ষে খুব মুশকিল আর কি। তখন আমি ওটাই কন্টিনিউ, আমি আর চাকরিতে ফিরে যাইনি, আর আমার পক্ষে বাড়িতে থেকে করাটা অনেক সুবিধে। তোমার নিজের বিজনেস তুমি শুরু করলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই করেই 2 ছেলে, তখন সাথে সাথে 2 ছেলেই আস্তে আস্তে বড় হচ্ছে আর কি তারা। তখন এখন তো আমরা দেখছি অনেকেই ফ্যামিলি ডে কেয়ার করে। তখনকার মানে ফ্যামিলি ডে কেয়ার ওপেন অপশন অ্যান্ড এরভাবে বিজনেসের চিন্তা ভাবনা করা
অবশ্যই তুমি সামথিং নিউ করছিলে, কেমন ছিল মানে স্টার্ট করা এন্ড তারপরে জিনিসটা কন্টিনিউ? তখনও অনেক ঝামেলার ছিল, কারণ আমি কাউন্সিলের থ্রু দিয়ে করেছি, আর কাউন্সিল থেকে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন, অনেক পরীক্ষা, এবং ওদের প্রত্যেক 3 মাস পর পর ওদের আপডেট করবার জন্য আমাদের কোর্স করতে হতো। সেটাও হার্ড ছিল অনেক, কিন্তু জাস্ট সামহাউ আই ম্যানেজ করেছি আর কি। আর আমি কোনোদিনই ফুল টাইম করিনি, 2 দিন 3 দিন করে, কারণ যেহেতু আমার হাজবেন্ডকে অনেক বাইরে বাইরে ঘুরতে হতো বলে আমি ওটা ঠিক ফুল টাইমের মধ্যে করতে পারতে না। বাট তারপরেও তুমি অনেক কিছু করেছো, 2টো বাচ্চাকে একা হাতে সামলেছো, আবার একটা পার্ট টাইম চাকরি করেছো, সংসার ম্যানেজ করেছো, লটস অফ থিংস আন্টি ইউ হ্যাভ ডান। আন্টি, তোমার সাথে গল্প করতে গিয়ে যেটা ফিল করছি, তুমি খুব হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড একজন ওয়াইফ ছিলে তোমার লাইফে। আমি যদি আমাদের এই জেনারেশনের মেয়েদের চিন্তা ভাবনার কথা বলি তোমাকে, তো আমি একটা তোমাকে প্রশ্ন করতে চাই যে এই যে আঙ্কেল এত বাইরে বাইরে থাকতো অ্যান্ড তুমি বাচ্চাদেরকে দেখেছো, আঙ্কেলের ক্যারিয়ারের জন্য তুমি অনেকটাই কম্প্রোমাইজ করেছো, তোমার কখনো মনে হয়নি তুমি যদি আঙ্কেল যদি একটু নিজের ক্যারিয়ার থেকে একটু স্টেপ ব্যাক করতো, তুমি হয়তো তোমার ক্যারিয়ারে এগিয়ে যেতে পারতে? সত্যি কথা বলতে আমার কোনোদিন সেটা মনে হয়নি। প্রথম কথা, আমার হাজবেন্ড ভীষণ নিজের ক্যারিয়ার মাইন্ডেড ভীষণ ছিলেন। আর মানে যেটা এখানে আসার পরে, যেটা আমরা তো ধরো বললাম তোমাকে, ইন্ডিয়া গভর্নমেন্টের চাকরি নিয়ে আমরা বাইরে আসি, কিন্তু এখানে থাকতে গেলে এখান থেকে তো আমাদের আবার ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যায়। কিন্তু যেহেতু অলরেডি তখন আমাদের 15 বছর বাইরে হয়ে গেছে, ওই অবস্থায় যদি আমরা ইন্ডিয়াতে ফিরে যাই, তখন আমাদের ছেলেদের নিয়ে অন্য জায়গায় যে পড়াশোনা করা, তখন আমার বড় ছেলে অলরেডি তখন ধরো ক্লাস 7-8 পড়ে, ওদের জন্য ভেরি হার্ড টু গো টু অ্যানাদার কান্ট্রি। তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা যাব না, আমরা এখানেই থেকে যাব। নট অনলি দ্যাট, এখানকার একটি কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, সো আমার হাজবেন্ড ওয়াজ হেড হান্টেড বাই দেম, সো দে অফার হিম এ জব। তখন ওরাই সাধারণত তুমি একটা কান্ট্রি থেকে আর একটা কান্ট্রিতে মানে আসতে গেলে তোমাকে নিজের কান্ট্রিতে ফিরে যেতে হয়, দিয়ে অ্যাপ্লাই করতে হয়। আমাদের ক্ষেত্রে সেটা হয়নি, আমরা অটোমেটিক আর একটা জব থেকে আরেকটা জবে ট্রান্সফার হয়ে গেছে। এবং এই ট্রান্সফার হওয়ার পরে আমার হাজবেন্ড ধরো জিয়াওয়েতে চাকরি করতেন এবং সেখানে 10 বছর ছিলেন। আর সেই 10 বছরে মানে আই হ্যাভ সিন লট অফ ইমপ্রুভমেন্ট মিনস করছে, আমি বলছি যেটা, যে ও প্রথমে অস্ট্রেলিয়াতে করতেন, তারপর সেখান থেকে ও 3টে সাবকন্টিনেন্টের হেড। সো হি ওয়াজ ভেরি বিজি, হি ওয়াজ ভেরি সাকসেসফুল, এবং শুধু তাই না, হি ওয়াজ ভেরি কেয়ারিং। কাজেই ছেলেপেলেদের আমি ওদের নিয়ে থাকতাম, আমার মাঝে মাঝে ডেফিনেটলি আমার একটু লাগতো, মানে খারাপ লাগতো বলতে আমার টেনশন হতো যে ও এখানে নেই, কিছু যদি হয় আমার কি, আমি দুজনকে নিয়ে কি করে সামলাবো। বাট সেই স্টেজটা পার করে গেলাম আর কি। তারপরে করতে করতে ধরো আমার ছেলেরাও তখন আস্তে আস্তে বড়, আমি নিজে যেহেতু বাড়িতে আমি একটা কাজ করতাম এবং একই সাথে আমার ছেলেদেরও লুক আফটার করতে পেরেছি, ওরা আছে, সেই জন্য আমার কোনোদিনও এটা মনে হয়নি যে আমি আরো কিছু করলেও করতে পারতাম। এবং সেই সাথে সাথে ধরো আমরা বিদেশে বেড়ানো থেকে শুরু করে সবকিছু খুব ভালো চলছিল, এভরিথিং ওয়াজ ভেরি স্মুথলি গোয়িং অন। এন্ড আঙ্কেলের এত সুপার সাকসেসটা দেখে হয়তো তুমি অনেক ইনসাইড হ্যাপি ফিল করতে, সো আমার মনে হয় যার কারণে তোমার নিজেকে নিয়ে কোনোদিন আফসোস হয়নি। না, আমার কোনোদিন সেটা আফসোস হয়নি। আন্টি, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো এখানে আমাদের একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, তারপর আমরা আমাদের প্রোগ্রামটা এন্ড করব। তো আমি তোমাকে এখন কিছু কোশ্চেন করব, তোমার মাথায় প্রথম যে উত্তরটা আসবে তুমি সেটাই বলবে। সো স্টার্ট করো। তোমার কমফোর্ট ফুড কি? মাছ। ফেভারিট হলিডে ডেস্টিনেশন? ইস্ট ইউরোপ। আচ্ছা, তোমার ফেভারিট অ্যাটায়ার? শাড়ি। আর তোমার ফোনে স্পিড ডায়ালে কে আছে যাকে তুমি দিনে অনেকবার ফোন করো? সেরকম কেউ নেই, তবে একবার দুবার তো ফোন আছেই, ছেলেদের সাথে কথা হয়, একজন বন্ধু আছে তাদের সাথে কথা হয়। আচ্ছা, তোমার জীবন নিয়ে যদি কোনো মুভি করা হতো তাহলে তার কি নাম হওয়া উচিত? টাইটেলটা কি হলে ভালো হয়? কোনো যদি মুভি করা হয়, ধরে রাখো নানা রঙের দিনগুলো। আচ্ছা, আজকে তোমার এই টাইটেল দিয়েই আমরা এন্ড করব আজকের প্রোগ্রাম। থ্যাংক ইউ আন্টি টু কামিং টু মাই শো।
Have a wonderful day. You too. Thank you, Shaila. Thank you so much.